শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনে। আপনারা জানেন এই আয়োজনে আমরা নানা বিষয় উত্থাপন করি এবং সেই বিষয়ের গঠনমূলক আলোচনা করার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গণপিটুনি। ঈদের দিন রাতে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এর আগে ২১শে মার্চ ভোরে ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকালে স্থানীয় জনগণের ধাওয়ায় বুড়িগঙ্গা সাতটে পার হওয়ার সময় চকবাজারে গণধোলায় একজন নিহত হন। ১৮ মার্চ রাজধানীর খিলক্ষেত এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গণপিটুনি দিয়ে আহত করে স্থানীয়রা। পুলিশ তাকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর হামলা চালায় কিছু মানুষ। এতে আহত হন ৭ পুলিশ সদস্য। গত ২৫ ফেব্রুয়ারি রাতে ঢাকা ও এর সন্নিহিত এলাকায় দুইটি গণপিটুনির ঘটনা ঘটেছে, একটি রাজধানীর উত্তরায় আর একটি রাজধানীর লাগোয়া গাজীপুরের টঙ্গীতে। দুই ঘটনাতে ছিনতাইকারী সন্দেহে ৩ ব্যক্তিকে স্থানীয় লোকজন দলবদ্ধ হয়ে পেটানো শুরু করে। উত্তরায় ছিনতাইকারী সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে আহত করার পর পায়ে দড়ি বেঁধে ফুট ওভারব্রিজের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে রাখে জনগণ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ২ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এসব ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদপুরে এক ছিনতাইকারীকে গণধোলাই দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অলমোস্ট সকলে দেখেছি। দর্শক, সেই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো আমরা। আজকের আলোচনার বিষয় বন্ধ হোক গণপিটুনি। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন এক্সপার্ট রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক এম বাদশাহ, সাধারণ সম্পাদক বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। আমাদের সঙ্গে আরও রয়েছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম সোহাগ, সহকারী প্রক্টর এবং শিক্ষক, অপরাধ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমার মনে হয় যে দুজন দুই পার্সপেক্টিভে আজকে বলতে পারবেন। আপনি হয়তো আপনার ফিল্ড ওয়ার্কের ব্যাপারটি বলতে পারবেন এবং স্যার বিভিন্ন তাত্ত্বিক জায়গাগুলো। স্যার, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। কেন মানুষ আসলে নিজের হাতে আইন তুলে নেয় বা কেন এই ধরনের ঘটনা ঘটে? মনস্তাত্ত্বিকতা কি বা সোশ্যাল যে স্ট্রাকচার, সেটার প্রভাব আসলে এখানে কি? আসলে এটা যদি বলি যে এই যে কোনো একটা গণপিটুনি বা এই ধরনের সমস্যাগুলো আসলে আমরা সবসময় দেখে থাকি। যদি আমরা আগেও যদি দেখি, যেমন 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত প্রায় আপনার 800-র মতো এরকম গণপিটুনি ঘটনা ঘটছে। কিন্তু এখন যদি আমরা বলি যে আসলে এগুলো কেন হয়, তার যদি আমরা প্রথমে যদি একটু বিশ্লেষণ করি, আমরা তাহলে দেখব যে এটার অনেক পিছনে অনেক কারণ থাকে। সেখানে সামাজিক কারণ থাকতে পারে, রাজনৈতিক কারণ থাকতে পারে, অর্থনৈতিক কারণ থাকতে পারে। হ্যাঁ, যেমন আমরা যে বলি আজকে যদি বর্তমানে দেখেন প্রায় 42 লাখের মতো মামলা আন্ডার ট্রায়াল। তাহলে এগুলো কেন? কারণ বিচার ব্যবস্থার একটা দীর্ঘসূত্রিতা। কারণ যারা ভুক্তভোগী, যারা তাদেরকে টার্গেট করে, যারা মনে করো যে XYZ আমাকে এই সমস্যায় ফেলছে, তখন সে তাদের দ্রুত বিচারটা চায়। যখন দেখে যে সে তার দ্রুত বিচারটা পাচ্ছে না, তখন সে অনেক সময় দেখা যায় যে নিজেই একটা রিভেঞ্জ নেওয়ার জন্য বা রিটেলিয়েশন নেওয়ার জন্য সেটা ট্রাই করে। এখন আমরা যদি বলি এটা আসলে কেন ঘটে, হ্যাঁ, তার একদম যদি আমরা একটু তাত্ত্বিকগতভাবে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো একটা আপনার ইন্ডিভিজুয়েশন আছে, যেটা হচ্ছে এটা যখন মানুষ এই সিস্টেমে যখন যায়, তখন সে আসলে তার যে পার্সোনাল একটা সেন্স থাকে, যে একটা ভালো মন্দ বিচার করার ক্ষমতা, সেটা সে সম্পূর্ণ হারাই ফেলে এবং সে চায় যে তার এই জিনিসটা তাকে উদ্ধার করতে হবে, এই রিটেলিয়েশন তাকে নিতে হবে, এই রিভেঞ্জটা তাকে নিতেই হবে। যখন এইসব জিনিসকে ফোকাস করে, অ্যাট দ্য সেম টাইম সে যখন সমসাময়িক আরও অনেকজনকে একসাথে পায়, তখন একটা সে গ্রুপ থিঙ্কিং একটা বিষয় আছে, যেখানে দেখা যায় এই একটা গ্রুপ তারা সেম চিন্তা করতেছে, সেম রিভেঞ্জ নেওয়ার জন্য ট্রাই করতেছে, সেম রিলেশন নেওয়ার জন্য ট্রাই করতেছে। ফলশ্রুতিতে তাদের বলি যে একটা নেগেটিভ একটা এক্সাইটমেন্ট কাজ করে। এবং আরেকটা হচ্ছে আবার আপনার যদি বলি যে গ্রুপ পোলারাইজেশন, সেমভাবে তাদের মধ্যে আরও অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে। তারা চায় যে এই জিনিসটা আমরা করেই ছাড়বো। শুধু তারা এত পরিমাণ রিভেঞ্জ ওরিয়েন্টেড হয় যে শুধুমাত্র তারা রিভেঞ্জ নিয়েই ক্ষান্ত হন না। স্যার, আমার একটা প্রশ্ন, যে এটা কি পৃথিবীর আরো অনেক দেশে আছে নাকি আমাদের দেশে? আমরা মাঝে মাঝে বলি না একটু রাগ করে যে আমরা অনেক হিপোক্রিট। নো, এটা সব জায়গায় আছে। আপনি যদি বলেন যে ইউএস এর মতো জায়গায়, যেখানে প্রায় 1882 সাল থেকে 1951 সাল পর্যন্ত, যেখানে প্রায় মোর দেন 1000 ইনসিডেন্ট ওই সময় ঘটছিল, বিশেষ করে ব্ল্যাকদের বিরুদ্ধে। আপনি প্যান্ডেমিকের সময় দেখছিলেন যে ব্ল্যাক লাইভস ম্যাটার্স, এটা কেন হলো? হ্যাঁ, এটা একজন মানুষকে পিটানোর ফলশ্রুতিতেই কিন্তু এই জিনিসটা শুরু হলো এবং এটা প্রত্যেকটা দেশে আসে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় এগুলাকে
অনেক বেশি একপাক্ষিকভাবে দেখি, আবার অনেক সময় আমরা ডিনাই করে যাই, এটা একটা বিষয় উঠে আসে। স্যার এখানে একটুখানি আপনার এবং দর্শকদের জন্য আমি যদি কিছু মানে পরিসংখ্যান দেই যে বিগত সময়ে কেন আসলে এই জিনিসটা বেড়ে গিয়েছে। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে 18টি গণপিটুনির ঘটনা ঘটেছে সারা দেশ জুড়ে। মার্চে সেটা বেড়ে দাঁড়িয়েছে 39টি এবং এই সংস্থার পরিসংখ্যান অনুযায়ী গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত 6 মাসে গণপিটুনিতে নিহত হয়েছেন 121 জন মানুষ এবং আইন ও সালিশ কেন্দ্র হিসাব অনুযায়ী 2020 থেকে 24 সাল পর্যন্ত 5 বছরে দেশে গণপিটুনিতে সর্বোচ্চ নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই সময়টা কেন বেড়ে গিয়েছে বলে মনে করেন আপনি? প্রথমত আপনি তো অনেক এখানে রিপোর্ট দেখালেন, এট দ্য সেম টাইম আমিও একটা ডয়েচ ভ্যালির একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে বললাম, যেটা হচ্ছে 2012 সাল থেকে 18 সাল পর্যন্ত প্রায় 800 মানুষ এগুলো শিকার হয়েছে, যার মধ্যে অনেকেই অলরেডি মারা গেছেন। কিন্তু এই যে আমি যে বারবার বলতেছি যে এগুলো আসলে কেন হচ্ছে, এগুলো কেন আমরা বন্ধ করতে পারছি না, তার সবচেয়ে বড় কারণ আমরা বলি না, আমরা একটা যেটাকে আমরা বলি এথনোসেন্ট্রিজম, যেটাকে আমরা বলি আর অন্যজনের কালচার আমি যখন চিন্তা করব আমার মতন হতে হবে, XYZ তার যে রিচুয়ালিটি, তার যে বিলিফ সিস্টেম, তার যে অন্যকে দেখা, এটা একটা। সেকেন্ডলি আমি যে প্রথমে বললাম যে এটা রাজনৈতিক বিষয় থাকে, রাজনৈতিক বিষয়টা কি, যেমন এটা অবশ্যই আমাদের যারা পলিটিশিয়ান তাদেরকে এই দায়টা অবশ্যই নিতে হবে। গত 5 বছরে এই রাজনৈতিক অস্থিতিশীলতাও কি এটার জন্য দায়ী? অস্থিতিশীলতা সেটা ভিন্ন জিনিস, তার চেয়ে আগে আরেকটু যদি আমরা অ্যাডভান্স হই, আপনাকে দেখতে হবে যে একটা ডিভিশন এখানে ক্রিয়েট করা হয়েছে। এই যে আপনি আমার অমুকের এরকম একটা ডিভিশন তৈরি করা হলো, যার ফলশ্রুতিতে যেখানে একজন যে পরিমাণ অপরচুনিটি পাওয়ার কথা তাকে আপনি ব্লক করে রাখছেন। কেন? কারণ সে অন্যদের, এই যে যেটা বললাম একটা ডিভিশন তৈরি করা, উই ভার্সেস দ্যাম, আমাদের বা তাদের, এই ডিভিশনের জায়গা থেকেই যখন দেখবে যে কোনো একজন মানুষ যে সে ভুক্তভোগী, ডেফিনেটলি সে একটা সময় সে এখান থেকে বের হয়ে আসার ট্রাই করবে। সে ভুক্তভোগীর পরিমাণটা যখন আস্তে আস্তে বাড়তে থাকবে তখন সবাই একসাথে এটার বিরুদ্ধে যাবে। যেটা বললাম, সে যখন একসাথে যখন সবাই বিরুদ্ধে যাবে তখন যেটা বললাম ইন্ডিভিজুয়েশন, তার যে সেলফ কন্ট্রোল, সেলফনেস একটা যে বিষয় আছে সেটা সম্পূর্ণ লোপ পাবে এবং সেই ইন্ডিভিজুয়েশন থেকে আপনার যেটা বলি গ্রুপ থিঙ্কিং, গ্রুপ পোলারাইজেশন, প্রত্যেকটা জিনিসের একটা সংমিশ্রণ হয়ে একটা বিশাল আকার একটা মেসিভ সে একটা রিভেঞ্জ নেওয়ার জন্য ট্রাই করবে। বাদশা ভাইয়ের কাছে আসতে চাই, আপনি তো রিপোর্ট করেন, আপনি জানেন আসলে মানে ঘটনাগুলো কেন ঘটে থাকে। আপনার কি মনে হয় কেন আসলে এই ঘটনাগুলো এত বাড়ছে? আসলে গণপিটুনির ঘটনা কিন্তু ওই যেটা বলছিল সোহাগ ভাই, যেটা কিন্তু হিস্ট্রিটা আমাদের খুব কাছাকাছি সময় না, অনেক পুরনো ঘটনা এটা, এবং সেটা বিশ্বের বিভিন্ন দেশেই আছে এখানে। তো সেই ধারাবাহিকতা যদি এখানে আমি বলি, বাংলাদেশের পার্সপেক্টিভ যদি বলা হয় যে বাংলাদেশে কেন বাড়ছে, এখানে কয়েকটা বিষয়। একটা হচ্ছে যে আপনার রাজনৈতিক বিষয় তো অবশ্যই আছে, সামাজিক বিষয় আছে। বর্তমান সংস্কৃতি আমরা বেশিরভাগই হচ্ছে সোশ্যালাইজেশন বা ডিজিটালাইজেশন উপরে নির্ভরশীল, সেখানে অনেক বড় একটা ইম্প্যাক্ট ওখানে আমাদের রয়েছে। এবং বিচার সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যে বিষয়টি আমি যদি এই চারটি বিষয়কে একটু ঘুরিয়ে প্রথমে আসি, বিচারহীনতা সংস্কৃতি যেটা বলা হয়। বিচারহীনতা সংস্কৃতি এবং মামলা জট দুটোই কিন্তু সম্পর্কে, যদিও মামলা জট নিয়ে কথা বলেছে সোহাগ ভাই। বিচারহীনতা সংস্কৃতি যখন হয় তখন কিন্তু মানুষের মধ্যে ক্ষোভটা বাড়ছে, যে সে ক্ষোভের বর্ষবর্তী হয়ে সে করছে। কারণ মানুষের কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, গত কয়েক দশকে আমাদের সহনশীলতা কমেছে। আমরা কিন্তু যে কোনো খুব সামান্য বিষয় কিন্তু খুব এক্সস্টেড হয়ে যাচ্ছে, রিয়াক্টিভ হয়ে যাচ্ছে। এখন রিয়াক্টিভ হওয়ার, এখন যদি আমরা এটা বলি, এর পেছনে আরও অনেক গল্প আছে। রিয়াক্টিভ হওয়ার পেছনে কিন্তু সোশিও ইকোনমি অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলছে। যখন আমার ঘরে অর্থের অভাব থাকবে, যখন আমার প্রয়োজনীয় যে অর্থের চাহিদা সেটা আমি মিট আপ করতে পারবো না, আমার ফ্যামিলিতে যখন প্রবলেম হবে, আমার যখন প্রতিষ্ঠানে প্রবলেম হবে, এর ইম্প্যাক্ট কিন্তু আমার উপর আসছে। আমি যখন নিজে এক্সস্টেড থাকবো তখন কিন্তু কোনো সাধারণ বিষয় কিন্তু আমি স্বাভাবিকভাবে নিব না, এটি একটি বিষয় আছে। পাশাপাশি ধরেন এখন যে পরিমাণ সোশ্যালাইজেশন হচ্ছে, এখানে কিন্তু অনেক বড় একটা রিস্ক ফ্যাক্টর দাঁড়িয়েছে গুজব।
গুজবটা কিন্তু আপনি খেয়াল করবেন, এই যে যখন বলা হয় যে আপনার গণপিটুনির ইতিহাসটা অনেক বিশাল, সেই 1890 থেকে শুরু করে 1951 বা 1955 যে হিস্ট্রিটা আমরা ওয়ার্ল্ড হিস্ট্রি বলি, উন্নত বিশ্ব আমেরিকার কথা বলি, সেখানেও কিন্তু আফ্রো আমেরিকান যারা, সেই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ যে বিভেদ, সেই বিভেদ থেকে যেটা শুরু হয়েছে সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু গরু পূজা করা, গরু সংরক্ষণ কিংবা সেখানে গরু জবাই করার যে হিস্ট্রি, সেখানেও কিন্তু এসে ঠেকেছে। গুজবটা কিন্তু ওই পর্যায়ে। সেই গুজবের যে ডালপালা এখন বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটছে, হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় চলে যাচ্ছে, আমরা সেটা কতখানি নিয়ন্ত্রণ করতে পারছি। আপনি আমি যখন অনেক ঘটনা শুনছি, সেই ঘটনা কতখানি আমরা রিয়েলাইজ করছি, কতখানি জাস্টিফাই করছি, না করে কোনো অ্যাকশনে চলে যাচ্ছি আমরা। এখন এই অ্যাকশনে যখন চলে যাচ্ছি তখন সেটা কন্ট্রোল করা যাচ্ছে না। এখন বাংলাদেশে আমাদের যে আইনগুলো আছে, সেই আইন দিয়ে আমরা এই গণপিটুনের ঘটনা কতখানি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। এখন বিচারহীনতার সংস্কৃতিটা কিন্তু ক্রমাগত বাড়ছে এবং বিচার বহির্ভূত হতে এর সঙ্গে আলোচনা করলেও ওটা চলে আসে। 2004 থেকে 2012 যে সময়টা, যেটা বলা হয় বাংলাদেশের সবচেয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। এখন যখন একজন সাধারণ মানুষ আপনি দেখবেন পুলিশ কোনো ক্রিমিনালকে অথবা ক্রিমিনালের অভিযোগে কাউকে গুলি করে হত্যা করছে, তখন তো পাবলিকের কাছে মনে হতেই পারে যে আচ্ছা, পুলিশ যদি মারতে পারে আমি কেন মারতে পারবো না। কোনো সময় মানুষের কাছে মনে হয় যে মেরে ফেলতে পারা, তাকে পানিশ করতে পারা, এটা আমার রাইটস। কিন্তু আসলে যে এটা কোনো অধিকার না, এটা একটা অপরাধ। এই অপরাধের বিষয়টা সম্পর্কে আমাদের জনমনে কিন্তু জানার অনেক গ্যাপ আছে। ভাই, মানে গণপিটুনি আসলে আমরা কাকে বলবো এটাও মনে হয় একটা জানা দরকার। হ্যাঁ, ডেফিনিশনটা। গণপিটুনি এই কোটেশনের মধ্যে এই শব্দটি ব্যবহার করে কেউ কি ইন্টেনশনাল খুন করছে কিনা, হত্যা করছে কিনা, বা তাদের প্রতিশোধ তুলছে কিনা, সেটাও একটা ব্যাপার। আমাকে যদি সোহাগ স্যার বলেন যে গণপিটুনি আসলে কাকে বলতে পারি আমরা? এখানে আসলে অনেক এলিমেন্টস একসাথে কাজ করে। এই যে আপনি যেটা বললেন, ভাই যেটা বললো, এখানে আসলে এটা একটা শুধুমাত্র যে গণপিটুনি বলবেন বা মব লিঞ্চিং বলবেন, এসব বলার আগে দেখতে হবে যেটা আমরা একটা ক্রাইম সংঘটিত হওয়ার আগে আমরা এখানে অনেক কিছু আমাদের দেখতে হয়। সেটা হচ্ছে আপনার ইন্টেনশন ছিল কিনা, ম্যালাইস ছিল কিনা, তার মোটিভ কেমন ছিল, তার প্রি প্ল্যানিং ছিল কিনা, তার প্রিপারেশন ছিল কিনা, সব কিছু যখন দেখবো যে এভরিথিং হ্যাজ বিন ডান, তখন আমরা সেটাকে একটা অপরাধ হিসেবে আমরা বিবেচিত করি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি যখন এখানে গণপিটুনি বলবেন, সেই গণপিটুনিটা আসলে একটা সিস্টেমেটিক ওয়েতে সে এটা অর্গানাইজ করছে, নাকি এটা রিটেলিয়েশন নেওয়ার জন্য সে সিস্টেম করে একটা মব ক্রিয়েট করে, অথবা তাকে এভাবে মেরে ফেলার জন্য একটা প্রিপারেশন নিচ্ছে কিনা। আমরা কিন্তু ইদানিং অনেকগুলো ব্যর্থ অ্যাটেম্পও দেখেছি যে মব তৈরি করার চেষ্টা হয়েছে, আলটিমেটলি হয়তো সেটা হয়নি। কিন্তু আরেকটা জায়গায় একটুখানি জানতে চাই আমি যে আইনের বেলায় কি এখানে একটু জটিলতা তৈরি হয় কিনা, যে কোথা থেকে শুরু হয়েছিল আমরা হয়তো জানি না, কে মেইন এখানে উস্কানি দিয়েছে সেটা হয়তো জানি না। আমরা হয়তো এমন হয় যে আমি রাস্তা দিয়ে পাশে দিয়ে যাচ্ছে, সে জানেও না কি ঘটছে, বাট নিজেও হয়তো একটা কিল মেরে গেল কিংবা একটা লাথি মেরে গেল। এই ঘটনাগুলোতে বিচার প্রক্রিয়াটা আসলে কি? এটাই তো যেটা বললাম, যেমন আমাদের যদি বলি যে একটা বিচারিক কার্যক্রমের অংশ হচ্ছে আপনার অ্যাকমপ্লিসেস, দুষ্কর্মের সহযোগী। সেটা হচ্ছে যখন একটা ইনসিডেন্ট ঘটে, সেখানে আমরা দেখি যে মনে করেন সবাই কিন্তু সমানভাবে অপরাধ করে না, তাহলে কে বেশি অপরাধ করলো, কে কম বেশি অপরাধ করলো, সেটা আমাদেরকে কিন্তু অ্যাসাইন করতে হয়, যেখানে এক একজনের পানিশমেন্ট এক এক রকম হবে। যেটা আপনি বললেন, এই যে একটা জিনিস, যে একটা ইনসিডেন্ট ঘটলো, এটা আসলে কে তৈরি করলো, পিছনে কেউ কলকাঠি নাড়লো কিনা, এগুলো বের করতে করতে দেখবেন যে একটা তার বড় একটা সময় চলে যায় যারা ইনভেস্টিগেটর হিসেবে কাজ করে। তাহলে যেটা বললাম, এরপরে একটা মামলার বোঝা, একটা শেষ না হতেই আরেকটা মামলা চলে আসা, তাহলে তার আগের মামলাটা সে ডিল করতে পারছে না, এর মধ্যে আবার তাকে ট্রান্সফার হয়ে যেতে হয়। যখন দেখলাম একটা মামলা সে ইনভেস্টিগেশন করতেছে, হঠাৎ করে তার ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে অনেকগুলো মামলা কিন্তু একসাথে আন্ডার ট্রায়ালে পড়ে উইদাউট এনি প্রপার ভেরিফিকেশন, তাকে একটা তাড়াহুড়ার মধ্য দিয়ে তাকে একটা রিপোর্ট জমা দিয়ে ফেলতে হচ্ছে। এর বাইরে যদি আমরা আরও বলি যে, যেমন আমরা তো অনেক বিষয় নিয়ে আসলে কাজ করি, যেখানে যখন আমরা এরকম লুপহোলস অফ দ্য ইনভেস্টিগেশন যখন কাজ করি, তখন আমরা দেখতে পাই যে পুলিশের পক্ষ থেকে তারা বলে যে আমরা এত কষ্ট করে একজন ওফেন্ডারকে কোর্টে সাবমিট করি, কোর্ট থেকে তারা জামিন পেয়ে যায়। আবার যদি আপনি যদি জাজদের কাছে এই বিষয়ে একটা মতামত জানতে চাবেন, তারা বলে যে একটা চার্জশিট যেভাবে সাবমিট করতে হয় একটা বিচারক, আমরা বলি যে বার্ডেন অফ প্রুফ, একটা প্রামাণিক ভার, বিচারটা প্রমাণ করবে কে, এই জায়গা থেকে যখন একটা যে পরিমাণ আমার ইনস্ট্রুমেন্ট দরকার সেটা যখন তারা জাজটা না পাবে,
তখন মানে জনগণ হিসেবে আমাদের একটা অনাস্থার জায়গা রয়েছে, এটা সিস্টেমের প্রতি বলেন বা রাষ্ট্রের প্রতি বলেন। এই জায়গায় বাচ্চা ভাই একটুখানি জানতে চাই যে রাষ্ট্র হিসেবে আমরা যে বিগত সময় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য কতটা সক্ষমতা দেখাতে পেরেছে? আচ্ছা, রাষ্ট্র হিসেবে এখানে কিন্তু টোটাল দায়ভারটা আমি দেব রাষ্ট্রকে। কারণ রাষ্ট্র হিসেবে যখন ওই যে আলোচনা ঘুরে কিন্তু আবার ওই একটা জায়গাতেই যাবে যে যখন রাষ্ট্রের প্রতি আমি আস্থা রাখতে পারছি না, আমার কোনো অপরাধী ঘটনা ঘটছে, অপরাধ ঘটছে, আমি ভিকটিম, আমার কেউ ভিকটিম, সেখানে আমি সেই বিচারটা যখন পাচ্ছি না, আমি যখন আইনের কাছে তাকে দিয়ে নিশ্চিন্ত থাকতে পারছি না যে আমি বিচারটা পাবো, তো তখন তো সেখানে আমি অবশ্যই সেখানে আইন হাতে তুলে নেওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। বিকজ তৈরি হচ্ছে এই কারণে যে আমি আইনের হাতে তুলে দিয়ে, যেটা সবাই বললেন যে আমাদের যে পরিমাণ মামলা জট আছে, এই মামলা কবে হবে, কবে প্রক্রিয়া হবে, কবে সেখানে অপরাধী শাস্তি পাবে, এবং তখন কি হয়, অপরাধী শাস্তি পাওয়া দূরের কথা, আপনি মামলা ঠুকে দিলেন, মামলা ঠুকে দেওয়ার পর যদি আপনার প্রতিপক্ষ শক্তিশালী হয়, তখন যদি সে কোনো কারণে তাকে হয়তো আপনি অ্যারেস্টও হলো, কিন্তু অ্যারেস্ট হওয়ার পরেও কিন্তু এই পক্ষকে সে কিন্তু সবসময় পিঞ্চ করে, তাকে কিন্তু যে কোনোভাবে আপনার উত্ত্যক্ত করে রাখছে, তাকে থ্রেট করছে। এরকম বিভিন্ন কিন্তু ঘটনাও আছে যে আসামি ইসে আছে, কি বলে, কোর্টে কিংবা মানে জেলে আছে, বাদিয়ে কিন্তু মেরে ফেলা হয়েছে। তার মানে কতখানি পরিস্থিতি দাঁড়ালে যে মামলা করেও সেখানে কিন্তু নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। কেন সাম্প্রতিক সময় কিন্তু আমরা যদি ভুল না করি বরগুনার একটি ঘটনা, যে বরগুনাতে মেয়ের ধর্ষণের বিচার চাইতে গিয়ে বাবাকে মেরে ফেলা হয়েছে। তো এর চেয়ে তখন কি হয়, তাহলে তো অন্য একটা জায়গায় ধর্ষককে গণপিটুনি দিয়ে মেরে ফেলা, তখন তারা কি মনে করে যে এটা আমার অধিকার, এটা আমার রাইটস, আমি রাষ্ট্র আমাকে জাস্টিস হচ্ছে, তখন তারা এটা মনে করে, তখন তারা জাস্টিসের জায়গাটা। এখানে সরকারের যে জায়গাটা করণীয় এই মুহূর্তে আমরা যেটা মনে করি, আসলে সরকারের কিন্তু আপনাকে এখানে শুধু সরকার না, আমি শুধু এক পক্ষে সরকারকে বললে হবে না, কারণ এখানে অনেকগুলো বিষয় আছে। সামাজিক কিছু দায়বদ্ধতা আমাদের কিন্তু আছে, কারণ সামাজিক দায়বদ্ধতা যদি আমরা তৈরি করতে না পারি, আমি যদি সহনশীলতা বৃদ্ধি করতে না পারি, যারা সোশ্যাল লিডার যারা আছে, কমিউনিটি লিডার যারা আছে, তাদের অনেক বড় দায়িত্ব এখানে আছে। কারণ আমি যদি আমার সোশ্যাল নিউসেন্সগুলো কন্ট্রোল করার জন্য কমিউনিটি লিডাররা যদি দায়িত্ব নেয়, এখন তারা যদি এই জায়গাগুলো প্যাশনেট হয়, তারা যদি মানুষকে কন্ট্রোল করার জন্য, তাদেরকে কি বলা যায় যে অনেকটা বোঝানোর জন্য দায়িত্ব নিলে কাজ হতে পারে। কারণ রাষ্ট্র তার পুলিশিং দিয়ে কখনোই এই পরিমাণ হেট ক্রাইমকে কন্ট্রোল করা সম্ভব না। এত জনসংখ্যা, পপুলেশন তো আমাদের জন্য এটা অনেক বড় একটা ব্যারিয়ারের জায়গা আমাদের জন্য। চাইলে এত বড় রাষ্ট্রকে আপনি শুধু পুলিশিং, শুধু ল এনফোর্সমেন্ট দিয়ে নিশ্চিত করতে পারি না। বড় কোয়েশ্চেন মার্কের জায়গা। ভাইয়ের সাথে যখন বললো যে প্রথমে যখন বললো না এটা রাষ্ট্রের একটা সম্পূর্ণ ফেইলিয়ার, তখন আমি পরবর্তী আবার উনি অ্যাড করলেন যে সামাজিক একটা দায়বদ্ধতা। আমি এই জায়গায় আরো বেশি একমত হবো, কারণ আপনি যদি দেখেন যে বাংলাদেশের জনসংখ্যা কিন্তু অনেক বেশি, সেই তুলনায় যদি আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সি অনেক বেশি কিন্তু কম, প্রায় 2 লক্ষ সামথিং, এবং এত বড় একটা দেশের মধ্যে মাত্র 639-এর মতো পুলিশ স্টেশন, এবং আমাদের পুলিশ যখন দেখবেন 1:800, মানে 800 মানুষের জন্য একজন করে পুলিশ, কিন্তু জাতিসংঘ যেটা নির্ধারণ করেছে সেটা হচ্ছে 1:200, মানে প্রতি 200 জনের জন্য একজন পুলিশ থাকতে হবে বা থাকা উচিত। তাহলে আপনি দেখেন এত বড় একটা, এত জনসংখ্যা একটা দেশ, আপনি আইন, ল, ডিসঅর্ডার এগুলো আসলে কিভাবে কন্ট্রোল করবেন? এবং আমি ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে এখানে উনি যে একটা জিনিস টেনে নিয়ে আসলো, একটা যে সামাজিক দায়বদ্ধতা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের লিডারদেরকে ভালো হতে হবে। লাঠির জোড়া রাজনীতির যে টেন্ডেন্সি আমাদের এই উপমহাদেশে বেশি আছে, এটা আমাদের উপমহাদেশে বেশি আছে, এবং সেখানে কিন্তু তারা এই সাম্প্রতিক সময় এই জায়গাগুলোকে খুব করে ব্যবহার করছে, এবং সেখানে যদি আপনাকে পরিবর্তন আনতে হয়, আমি যেটা বিভিন্ন সময় বলার চেষ্টা করি যে আমাদের ইয়াংদেরকে টার্গেট করতে হবে। ইয়াং মিনস বিলো ক্লাস 5। আপনি এদের যদি মানসিকভাবে তৈরি করতে পারেন, হয়তো আগামী 10 বছর পরে একটা ভালো সোসাইটি আমরা পেতে পারি। তার মানে আমাদের শিক্ষা ব্যবস্থাতেও এই ধরনের একটা বড় গলদের জায়গা আমাদের রয়ে গেছে। পারিবারিক শিক্ষা যেটা আমরা বলি, আমরা কি ম্যানার শিখাতে পারছি কিনা, আমরা কি ম্যানার এডুকেট শিখাতে পারছি? আমাদের এমন অনেক আইন আছে যেগুলো আসলে বাচ্চাদেরকে একদম প্রাইমারি লেভেল থেকে শেখানো উচিত। যেমন আপনার এক্সাম্পল রেপ, স্ন্যাচিং, তারপর ডেকুইটি, রবারি, এইসব জিনিস যখন আমরা ছোটবেলা থেকে আমাদের ছেলেদেরকে যখন এগুলো শেখাতে পারবো, তারা এটা থেকে অনেক বেশি সচেতন হবে। কারণ আমাদের বাচ্চারা কিন্তু জানে না যে কোনটা অপরাধ না। এক্স্যাক্টলি। আপনি ইদানিং যদি খেয়াল করেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ছোট ছোট রিলস গুলো আসে, অনেক খেয়াল করে দেখবেন যে আমি মাঝে একটা দেখছিলাম এরকম যে কোনো মা তার মেয়েকে দেখাচ্ছে যে সে কিভাবে
3-4 জন লোক বসা আছে, সে সামনে দিয়ে কিভাবে যাবে, হেঁটে যাবে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে কিন্তু পারিবারিক যে মূল্যবোধের শিক্ষা আমরা বলি, সেই পারিবারিক মূল্যবোধের শিক্ষায় একটা সময় বলা হতো মুরব্বীদের দেখলে সাইকেল চালিয়ে যাওয়া যাবে না, নেমে তাকে শ্রদ্ধা রাখার জায়গাটা। কিন্তু এখন কিন্তু সেই জায়গাগুলো চেঞ্জ হয়ে গেছে। আমাদের শিক্ষককে তো জোর করে পদত্যাগের ঘটনা আমরা ঘটাচ্ছি। তার মানে কি, আমাদের যে মানে মানসিক যে অবমূল্যায়নটা হয়েছে, মানবিকতা যে অবমূল্যায়নটা হয়েছে, সেটাকে মনে পরিবার কেন্দ্রিক এবং সামাজিক যে জায়গাটা, সেটা সবচেয়ে এই মুহূর্তে বেশি মানে করণীয়টা যদি বলেন যে গণপিটুনি প্রতিরোধে আমরা কি করব, গণপিটুনি প্রতিরোধে আগে সামাজিক আন্দোলন, পারিবারিক আন্দোলন দরকার। পরিবার থেকে আমি যদি মনে করি যে এটা অপরাধ, মানে সুশিক্ষার আন্দোলন, সুশিক্ষার আন্দোলন দরকার। শিক্ষা এবং সুশিক্ষা, আমরা সবাই শিক্ষা গ্রহণ করছি কিন্তু সুশিক্ষাটা গ্রহণ করছি না। আমরা শিখতেছি সো কম্পিটিটিভ আমরা, মানে পৃথিবীর দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। সাথে দৌড়াবো ভাবে, কিন্তু মানে মানুষ হওয়ার আগে তো আসলে সেই দৌড়ানোর। এখানে আপা আরেকটা বিষয় জড়িত আছে, দেখবেন একটা বিষয় যে ধরেন আমরা কিন্তু উন্নত বিশ্বকে দেখে আমরা এগোতে চাচ্ছি। এখন উন্নত বিশ্বকে দেখে এগোতে চাচ্ছি, তাদের একটা সারফেস লেভেল যদি আমি এভাবে বলি যে আমরা ডে কেয়ার সিস্টেম বাংলাদেশে আমাদের মেয়েরা এখন চাকরি করছে, গত কয়েক দশকে অনেক বেশি চাকরি করছে, কিন্তু সেই পরিমাণে ডে কেয়ার সিস্টেম চালু করতে আমরা কিন্তু এখন ওই পরিমাণে পারিনি। আমরা কিন্তু দেখছি ইউরোপ আমেরিকাতে মেয়েরা চাকরি করছে, তারা ইকুয়ালি তারা মাঠে নেমে পড়েছে, কিন্তু ওইটার যে ব্যাকডোরে যে সাপোর্ট দরকার সেটা আমরা তৈরি করতে পারি নাই। এখন যখন ওই সংকট তৈরি হয়, সংকটগুলো ওইখানে। এখন আমি যখন দেখছি যে সোশ্যাল মিডিয়াতে যে ওই সব দেশগুলোতে এত ফাস্ট হয়ে গেছে, এত কিছু করছে, কিন্তু সেই অনুযায়ী যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করা আমাদের, সেটা আমরা কতখানি তৈরি করতে পারছি। আমি যদি একটু আইনি জায়গাটা জানতে চাই, গত 8 মাস আমরা অনেক পরিবর্তনের স্বপ্ন দেখেছি, আবার আইন শৃঙ্খলা বাহিনীর একটা ধসও দেখেছিলাম যে মানে পুলিশরা ফিরতে পারছেন না কাজে, কিন্তু তারপরে তো এখন ইটস এনাফ টাইম টু রিফর্ম এভরিথিং। আমরা মনে হয় অনেকখানি এগিয়েওছি, যদিও পলিটিক্যাল মানুষরা এক এক দলের মানুষরা এক এক রকম বলবেন। আপনাদের অ্যানালাইসিস আসলে কি বলে আমরা আইন শৃঙ্খলার জায়গায় কতটা উন্নতি করতে পারি? আচ্ছা, আইন শৃঙ্খলা নিয়ে যদি ঈদের সময়টা সবসময় সারা বাংলাদেশে ঈদ কেন্দ্রিক একটা অপরাধ প্রবণতা থাকে, এবং বিশেষ করে ঢাকার মতো মেগা সিটিতে বা চট্টগ্রামের মতো মেগা সিটিতে অনেক বড় ঘটনা ঘটে থাকে। এবার কিন্তু যে কোনো কারণে হোক না কেন, সেটা কিন্তু সেই ক্রাইম চার্ট কিন্তু অনেকটাই, গ্রাফটা অনেক নিচু। একটা ক্রেডিট আমরা দিতেই পারি, না দিতে না, এটা আমাদের দেওয়া উচিত পুলিশকে, বিকজ এত বড় ডিমোরালাইজেশনের পরে ল এনফোর্সমেন্ট এজেন্সির এই যে সাকসেসটা, এটাকে আপনাকে দিতে হবে, মানে অ্যাজ এ সিটিজেন এটা আমার দেওয়া উচিত। কারণ আমি যদি তার ভালো কাজটাকে আমি অ্যাপ্রিসিয়েট না করি, তাহলে সে কিন্তু কাজে আগাবে না, এটা হবে না। পুলিশ এই 5 আগস্টের ঘটনার পরে, মানে জুলাই অভ্যুত্থানের পরে 5 আগস্টের পরে পুলিশকে আমি বলবো, কারণ পুলিশ লিড অন্য অনেক এজেন্সি আছে, আনসার আছে, র্যাব আছে, অনেক বাহিনী আছে, কিন্তু সেই ডিমোরালাইজ হয়ে গেছিল পুলিশ সবচেয়ে বেশি, অনেক বেশি। তো সেখান থেকে তারা কাম ব্যাক করতে শুরু করেছে, এবং যেটা কিন্তু এই ঈদের সময় তারা প্রমাণ করেছে যে অন্তত অনেকটাই কন্ট্রোল। যদিও বলা হয়েছিল পুলিশ কমিশনার সাহেবের একটা বক্তব্য নিয়ে অনেক ট্রল করেছে, আসলে কিন্তু সেই বক্তব্যটা এর আগেরও বিভিন্ন পুলিশ কমিশনার একই বক্তব্য দিয়েছেন, উনি তার বাইরে কিছুই বলেন নাই। আমি তার পক্ষে বলছি না, বাস্তবতা বলছি, কিন্তু সেখানে সেই জায়গাতে কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সি যেভাবে কামব্যাক করছে, সেখানে ওই আবার ঘুরে ফিরে যে আমাদের সামাজিকভাবে আমাদেরও দায়িত্ব নেওয়ার দরকার। বাইরের বিশ্ব তারা নিজেরা দায়িত্ব নেয়, বাসার সামনে স্নো সে নিজে পরিষ্কার করে, সে কিন্তু সিটি কর্পোরেশনের জন্য ওয়েট করে না। আর আমরা কি করি, বাসার সামনে ময়লার জন্য ওয়েট করে সিটি কর্পোরেশনকে আসতে হবে। আমার বাসার সামনে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হচ্ছে, ভাই আমি কেন প্রোটেক্ট করছি না, আমি সাহস করে কেন গণপিটুনি মবকে আমি দমন করার জন্য সামনে নেমে যাচ্ছি না কেন? দ্যাটস ট্রু। আমরা অনেক জায়গায় ডালপালা ছড়িয়ে ফেলেছি, কিন্তু আবার যদি আমাদের সাবজেক্টে আসি গণপিটুনির জায়গাটায়, সেটা যদি আমরা চেঞ্জ করতে চাই, যদি আমরা সমাধান চাই, তাহলে আসলে কি করতে পারি ছোট করে? কারণ পুরো সিস্টেম পরিবর্তন ইজ মানে লং টাইম প্রসেস। সো আমি শেষ করব সোহাগ ভাই আপনাকে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা প্রথমত যেটা যদি বন্ধ করতে চাই, আমাদের জন্য অনেক থিওরিজ আছে, যেমন ক্রিমিনোলজিতে অনেক থিওরি পড়ানো হয়, যেখানে
থিওরিজ অফ পানিশমেন্টের অংশ হিসেবে সেটা দেখা যায় যে আমরা প্রিভেন্টিভ, রিফরমেশন, ডিটারেন্ট এরকম। সো এটা বন্ধ করতে গেলে প্রথম আমাদের দুটো জিনিস দরকার। একটা হচ্ছে আমরা রিফরমেশন অবশ্যই করতে হবে, সেটা যদি একদম পুলিশের জায়গা থেকে হোক, জনগণের জায়গা থেকে হোক। আমি অবশ্যই এখানে জনগণের অনেক বেশি দায়িত্ব আছে, যেমন আমরা পুলিশ বলে দ্য সেম আবার কমিউনিটি পুলিশিংয়ের কিন্তু একটা বিষয় আছে, যারা পুলিশের সাথে একসাথে সমন্বয় করে কাজ করবে। সো আমাদেরকে পুলিশদেরকে ইনফরমেশন দিয়ে সহায়তা করতে হবে। যেমন আমরা দেখি যে কেউ একজন গণপিটুনির শিকার হলো, আরেকজন দেখতেছে, ভিডিও তুলতেছে, বাট সে যদি ভিডিও করাতে ব্যস্ত, সে যদি ইনস্ট্যান্টলি যদি ওখানকার যে একটা অথরিটি থাকে বা ওই একটা জোনের তো কেউ না কেউ একজন দায়িত্বে আছেন, তাকে যদি ইনফর্ম করে তাহলে সে দ্রুততার সহিত এটা বন্ধ করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম যদি বন্ধ করার জন্য আমরা কি করি, কোনো একটা যখন ইনসিডেন্ট চলে আসে তখন আমরা হঠাৎ করে প্ল্যানিং করি, একটা আইন জারি করি, এই করি, কিন্তু এইভাবে কখনো হবে না। আমরা যেমন একটা পিস মডেল পড়াই, যেখানে পিস মানে হচ্ছে PESE, যেখানে প্রিপারেশন থাকবে, এঙ্গেজমেন্ট থাকবে, অ্যাকাউন্ট থাকবে, ক্লোজার থাকবে, ইভ্যালুয়েশন থাকবে। আমি একটা আইন তৈরি করলাম, এখন ইভ্যালুয়েশন নাই, বা আমি কতটুকু তাদের সাথে ক্লোজার হলাম, কতটুকু এঙ্গেজমেন্ট হলাম, কতটুকু প্রিপারেশন নিলাম, এই 5টা উইথ আমাদের একসাথে সুন্দর মতো একটা আইন তৈরি করতে হবে, যাতে সবার সাথে আমাদের কি হয়, একটা সমন্বয়ের মাধ্যমে একটা সুন্দর একটা আইন তৈরি করতে পারি। আমরা শুধুমাত্র আইন তৈরি করি একটা গ্রুপকে ডোমিনেট করার জন্য, একটা গ্রুপটাকে শুধুমাত্র নিয়ন্ত্রণ করার জন্য। এটা না করে যদি একটা হোলিস্টিক ওয়েতে সবার জন্য যদি একটা আইন তৈরি করি, সেটা যেভাবেই হোক, এবং সবার সম্মিলিত একটা প্রচেষ্টার মাধ্যমে সবার একটা কনসেন্ট নিয়ে যদি আমরা এই কাজটা করতে পারি, তাহলে এটা ভবিষ্যতে কাজে দিবে, বর্তমানের যে কোনো একটা ক্রাইম সেটা কন্ট্রোল করা যাবে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আমরা আরো কথা বলবো নানা বিষয়ে, নানা সবাই। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা সঙ্গে ছিলেন। প্রশ্নটি হচ্ছে যে কেউ যদি ছিনতাইকারী হয়, কেউ যদি অপরাধী হয়, তাহলে কি আমরা তাকে মেরে ফেলতে পারি কিনা গণপিটুনি দিয়ে? উত্তরটি হচ্ছে না, এবং এই নার অন্য কোনো জায়গা নেই। কারণ আপনি যদি এই কাজটি করেন তাহলে আপনি সেই অপরাধীর মতোই হয়ে যান, তার সমান অপরাধ কিংবা তার থেকে কখনো কখনো বেশি অপরাধী আপনি হয়ে যান। 2 নম্বর হচ্ছে এর সমাধান কিভাবে হতে পারে। আমাদের আইন, আমাদের সিস্টেম, আমাদের রাষ্ট্রের দায়বদ্ধতা, সেই সব কিছুর পাশাপাশি আপনার ব্যক্তির জায়গা থেকে, সামাজিক একজন মানুষের জায়গা থেকেও কিছু দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা থেকে যাতে আমরা সরে না যাই, সচেতনতা আমার এবং আপনার সকলের দরকার। দর্শক, এই কথাগুলো বলেই আজকে শেষ করতে চাচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য যে কোনো বিষয়ে কথা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।